ওনারা কিন্তু চেক করতেন যেহেতু গভর্নমেন্টের গাড়ি সেইখানে মাঝখানে যারা স্থানীয় জনপ্রতিনিধি আছে যারা বলতে পারেন যে দালাল যারা আছে তাদের মাধ্যমে ওনাদেরকে করা হচ্ছে, অনেক সময় তাদেরকে টাকার প্রলোভন দেখানো হচ্ছে, তাদের মামলাটা করে নেওয়া হয়। একটা যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার জন্য যে কেউ শাস্তি পাওয়া, যে একটা দুর্ঘটনা ঘটছে সেই জন্য হয় সড়ক ব্যবস্থার ত্রুটি ছিল, না হয়তো যে গাড়িটা চালাচ্ছে আপনার জানেন পরিবহন এটা জড় পদার্থ, আপনি যদি চালান তাহলে চলবে না হলে চলবে না, সেই জড় পদার্থের যে ছিল চালটা কাটতে পারে, অথবা যে যাকে দুর্ঘটনা করা হচ্ছে সে যদি পথচারী করে তার একটা কারণ থাকতে পারে। এখানে দেখা যাচ্ছে যে যেটা ছিল সে রাস্তার পাশেই দাঁড়ানো ছিল, আর যে গলির রাস্তাটা ছিল সেইটা এই ধরনের বড় পরিবহন বা দ্রুত চলছে এবার মতো না। একটু আরেকটু আজকে আছে আপনি একটু বলে দেন। আপনারা জানেন আমরা একটা নিরাপদ সড়কের মতো একটা বড় ধরনের আন্দোলন আমরা বাংলাদেশে দেখেছি। এই আন্দোলনের পরে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, আমরা আশা করেছিলাম সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা একটা জায়গায় অন্তত একমত হবেন, সেটা হলো তারা নিজেরাই এই আন্দোলনকে সমর্থন করেছিলেন, বলেছিলেন এই আন্দোলন তাদের চোখ খুলে দিয়েছে। কিন্তু আমরা সেই চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে দেখছি। আমরা দেখছি সড়কে সেই নৈরাজ্য আগের মতোই আবার ফেরত এসেছে। আমরা লক্ষ্য করছি গত বছর আমরা সড়ক দুর্ঘটনার যে প্রতিবেদন প্রকাশ করেছি সেই প্রতিবেদনে আমরা দেখেছি প্রায় 1000-এর বেশি ছাত্রছাত্রী সড়কে এক বছরে প্রাণ দিয়েছে এবং 1300-র বেশি ছাত্রছাত্রী আহত হয়েছে। এবং আমরা এটাও লক্ষ্য করেছি সড়ক দুর্ঘটনায় আমরা এই যে এখানে সংক্ষিপ্ত আকারে অল্প কয়জন সংখ্যক আমরা অভিভাবকদের দেখলে তারা কিন্তু রাষ্ট্রের কাছে টাকাও চায় না, পয়সাও চায় না। তাদের মূল্যবান সম্পদ তাদের ছেলে সন্তান স্বজন হারিয়েছে, হারানোর পর তারা কিন্তু রাষ্ট্র থেকে ক্ষতিপূরণ চায় না, ন্যায় বিচার চায়। কিন্তু এই ন্যায় বিচারটা না হওয়ার কারণেই কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করছি এখানে সড়কের যে হত্যাকাণ্ড অব্যাহত এটা কিন্তু গতি পাচ্ছে। আমরা কঠোর একটা আইন পেয়েছি, আমরা বলেছিলাম এই আইনটি কঠোর, এই কঠোর আইনটি প্রয়োগ হলে কমবে, কিন্তু আমরা দেখেছি গেল জানুয়ারি মাসে আমাদের প্রায় 600-র বেশি মানুষ সড়কে প্রাণ দিয়েছে। অর্থাৎ আমরা লক্ষ্য করেছি 2019 সালে যে পরিমাণ সড়ক দুর্ঘটনা ছিল তার চেয়ে কিন্তু এই গেল জানুয়ারিতে হত্যাকাণ্ডের পরিমাণ অনেক বেশি, প্রায় 1200-র কাছাকাছি মানুষ আহত হয়েছে। এটা কিন্তু একটা ধারণা মাত্র, আসলে সব কাগজ সংবাদপত্রে আসে না বলেই কিন্তু আমরা এগুলো নিতে পারি না। বাংলাদেশে প্রায় 8000-এর বেশি দুর্ঘটনা প্রতি বছর হয়ে থাকে, যেগুলো হয়তো আমরা কাগজে পত্রে আনতে পারি না। কিন্তু এই যে 8000 ঘটনা যদি মামলা হতো এবং ন্যায় বিচার নিশ্চিত করা যেত, আমি নিশ্চিত করে বলতে পারি এখানে সড়ক দুর্ঘটনা কমানোর জন্য আপনি যত রকম চেষ্টা করেন তার মধ্যে আইনের শাসন সুনিশ্চিত করা এটা অত্যন্ত জরুরি। এটা যদি না করা হয় তাহলে আপনি সবকিছু করবেন, সব কাগজে কিতাবে থাকবে, কিন্তু দুর্ঘটনা থামানো যাবে না, স্বজনদের কান্না থামানো যাবে না। এখানে অল্প কয়েকজন অভিভাবক তারা বলেছেন তারা থানায় গিয়ে মামলা করতে পারছেন না, বা মামলা করলে এটাকে জিডি আকারে নেওয়া হচ্ছে, জিডি বা কোনো প্রেশার করে যদি এটা মামলাও করতে হয় গণমাধ্যমের কারণে অথবা অন্য কোনো প্রেশারের কারণে যদি মামলা করতে হয়, মামলা হয়েও যায়, তখন তাদেরকে আপোষ করার জন্য নানানভাবে নানান মহল থেকে চাপ দেওয়া হয়। কেন দেওয়া হয়? আপনারা জানেন সড়ক, আমাদের সড়ক যারা নিয়ন্ত্রণ করছেন এখানে সরকারের পক্ষ থেকে নানা সময় বলা হয়েছে তারা আমাদের সরকার প্রধানরাও কোনো সময় তাদের কাছে অসহায়, যাদের কাছে অসহায় তাদের ভয়ের কারণে বা তাদের প্রভাবের কারণে এখানে কিন্তু আইনের ছোঁয়া গায়ে লাগছে না বলে কিন্তু আমরা এই অব্যাহত হত্যাকাণ্ড এটা কিন্তু কোনোভাবেই আমরা থামাতে পারছি না। আজকে আমরা এই যে সন্তান ছাড়া অভিভাবক যারা আছেন আমরা তাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটি এখন আবেদন, এখানে প্রতিটি গণিকায় কিন্তু অনুসন্ধানের দাবি রাখে।
আমরা শুধুমাত্র সড়কে কয়জন মারা গেল একটা সংখ্যা আকারে ছাপাচ্ছি, এটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা, কারণ এই কারণেই আমরা সড়কের ভয়াবহতা এটাও জানাতে পারছি। কিন্তু প্রতিটি ঘটনার পেছনে এক একটা পরিবারের কান্না, এক একটা পরিবারের আহাজারি, এটা কিন্তু তুলে আনা গণমাধ্যমগুলোর আমরা আজকে এই সংবাদ সম্মেলন থেকে দাবি রাখছি। কারণ পাশাপাশি আমরা মনে করি আমাদের যে আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে তাদের এই বিষয়ে প্রশিক্ষণ প্রয়োজন, তাদের আন্তরিকতা প্রয়োজন এবং সরকারের এই জায়গা থেকে সদিচ্ছা প্রয়োজন। যদি সরকার প্রধান থেকে বলা হয় অথবা সরকার যদি ইচ্ছা করে যে 1 বছরের সড়ক দুর্ঘটনায় কি পরিমাণ হচ্ছে এটা আমরা সঠিক রূপরেখা দেখবো এবং প্রত্যেকটা ঘটনা আমরা মামলা করবো এবং এটার জন্য যারা বেশি মামলা করবেন তাদেরকে পুরস্কৃত করা হবে, অথবা যারা এই যে মামলাগুলো তদন্ত করছে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে, মামলাটা সঠিকভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দিতে হবে। এটার জন্য যদি পথচারীরা দায়ী হয়, জনসাধারণ দায়ী হয়, চালক দায়ী হয় অথবা কোনো অন্য কোনো সংস্থা দায়ী হয়, আমরা মনে করি এখানে দায়ী ব্যক্তিদের সাজা নিশ্চিত করা যদি না যায় তাহলে এই হত্যাকাণ্ড থামানোর কোনোভাবেই সম্ভব হবে বলে আমি মনে করি না। এখানে অভিভাবকদের আরো আছেন, অথবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি বলতে চাই। আসসালামু আলাইকুম। আমি আমানুল্লাহ শিকদার, চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী পার্টি। আমার ইমিডিয়েট বড় ভাই 11ই নভেম্বর এই চাকরির আওতায় মারা যাবে। এখানে সে মাগরিবের নামাজ রাত্রে আসছে, একটা আগে তার বাচ্চা মেশালে আসছে ঢাকা মেডিকেল থেকে। তো ওনার আমরা জিডি করেছি, পুলিশ এই জিডি বারবার গেছে, খালি আমাকে বলে দিন সব গাড়ি ভাড়ার ব্যবস্থা সব দেখা যাবে, এই পর্যন্ত শেষ। এই পাশে সাইবুল শেখ মারা গেলেন, তার ভাই বড় ভাই রয়েছে, মুস্তাক পাশানি বসে আছেন, পাশানি চেয়ারম্যান, দ্বিতীয় পাশানি, তার ইমিডিয়েট ছোট ভাই সাবের আহমেদ মারা গেছে, তাকে খুবই মারা হয়েছে, যেন বিচার হয় নাই দেশের বাইরে। কিন্তু পরবর্তী পর্যায়ে এই সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় না। আমি আশা করবো মুস্তাক পাশানি তার এই ছোট ভাইয়ের আপনার আকস্মিক মৃত্যুতে অবশ্যই দিয়ে কথা বলেন। আমার ইমিডিয়েট বড় ভাই ছিল, সে ইসরায়েলের সিনিয়র অফিসার ছিল, বগুড়া ব্রাঞ্চের ইন্ডাস্ট্রিয়াল ইনচার্জ। সে বগুড়া কর্মস্থলে যাচ্ছিল, এসি সরাই গাড়ি দিয়ে করে মারা গেছে। কিন্তু এর জিডি নেওয়া পুলিশের বারবার প্রতিবেদন করা হয়। এবং আপনাকে সবাই কাছে ধন্যবাদ। এই সংবাদ সম্মেলনে আমি আপনার কথা বলবেন, আবার ধন্যবাদ। দুর্ঘটনাটা যে জায়গায় ঘটে একদম সেই একই জায়গাতে এই দুর্ঘটনাটা ঘটছিল। হয়তো আমি একজন মারা গেছি, অনেককে গাড়িটা বুঝেছিলেন এবং আমাদের পুলিশও নিয়েছিলেন। থানা থেকে আমি পুষ্করাম রাখলে করে নিয়ে গেলাম রাত বাড়িতে। আজকে অত্যন্ত মর্মস্ত নিজের বলতে পারছি ছোট ভাই মারা গেছেন, তাকে কোনো পাবো না, তাকে ফিরেও পাবো না। আমার প্রশ্ন হচ্ছে যে এদেশে যে ড্রাইভিং করছেন অনেকে লাইসেন্সবিহীন অযোগ্যতার কারণে দুর্ঘটনাগুলো ঘটছেন। আমি বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অনুরোধ করছি যে উনি বর্তমান সমরে আছেন এবং প্রশাসনিকভাবে সমস্ত ব্যবস্থা করার জন্য তার কাছে অনুরোধ করছি যেন আর এই ঘটনা না ঘটে। কোনো ছাত্রের অভিভাবক, কোনো নাগরিকের অভিভাবক, কোনো পরিবার যেন স্বাধীন হয় সেই জন্য সরকারের কাছে আপনার দাবি করছি যে এই দাবি যেন পূরণ হয়। আর যারা ড্রাইভিং করছেন প্রশাসনিকভাবে যারা অন্যায়ভাবে করছেন তাদেরকে যেন দ্রুত এই সমাধান করার চেষ্টা করেন। আমি
আপনাদের সাথে অত্যন্ত আনন্দিত যে অনেক দেরি হলেও আপনাদের সাথে আসতে পেরেছি, নিজের সাথে আসতে পেরেছি। আপনারা প্রত্যেকটা পরিবারকে সচেতন করে বা আপনার সাথে যোগাযোগ করে আলাপ করে যাতে এই বিচার করার সুযোগ সুবিধা পায় সে ব্যবস্থার জন্য আপনাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা ভালো থাকুন এবং এই দেশটা যাতে সুন্দর শৃঙ্খলা ভালোভাবে চলে সেই জন্য সরকারের কাছে 31শে অক্টোবর 2017 মামলা করেছিলাম। তারপরে মামলার পরে পুলিশে আমাকে বলেছিল যে পুষ্করণ করার জন্য, আমি ওনাকে পুষ্করণ করতে দেয়নি, যেহেতু আমি ঘুরে চলে গেছি। আর মামলাটা করার পরে ওনারা বলছে বিচার হবে, উঠে গেছে, কিন্তু আমাকে না ধরে আসামকে ছেড়ে দেওয়া হয়, মাছ ছেড়ে দেওয়া হয়। আজ পর্যন্ত আমি পাঠাই নেই, আমাকে কখনো বন্ধ করে নাই, আমি বাদী ছিলাম। আসলে অত্যন্ত দুঃখজনক বিষয় যে প্রশাসনিকভাবে বিচারটা দেওয়ার পরেও তারা আমাকে কখনো ডাকে নেয়। আর আমি আমরা দিয়েছিলাম স্কুল ইউনিভার্সিটিটা ওনারা আমাকে দিয়েছিলেন। আমি পরিষ্কার বলতে চাই, এই সরকার অনেক উন্নয়ন করেছেন, অনেক সেবা বলে অনেক কিছু করেছেন। পরিবহনের সেক্টর, ওই সেক্টর যাতে সুস্থভাবে দেখেন এবং পর্যবেক্ষণ করার জন্য টিম করে দেন, যাতে এই ঘটনা আর দরকার। আমি যেহেতু রাজনৈতিক মাওলানা ভাসানীর আদর্শ উদ্বুদ্ধ সুশ্রী, আমি লক্ষ্য করেছি এই দেশে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে, সড়ক দুর্ঘটনা, একটা দুইটা 10টা মিশ্র হতে পারে, কিন্তু অব্যতভাবে আরো দুর্ঘটনা, এটাই মনে করি হত্যা। আমরা আরো লক্ষ্য করছি, আপনারা যখন আন্দোলন করেন, প্রধানমন্ত্রী প্রতিষ্ঠা আকর্ষণ হয়, একমাত্র তার ক্ষতিপূরণ। আমি ক্ষতিপূরণ পাক, আমি এই প্রসঙ্গে বলছি না অর্থদণ্ড একটা দণ্ড, আমি বিচারও চাই। সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী দেখেছি যেগুলি আন্দোলন হয়েছে, অবরোধ হয়েছে, শুধু তারাই পেয়েছে, আর যাদের সাথে আন্দোলন হয় নাই, কোনো কিছু হয় নাই, তারা পাবে না। আমি মনে করি যে কোনো অস্বাভাবিক দুর্ঘটনার তার একটা জীবন ছিল, সুন্দর জীবন ছিল, তার পরিবার ছিল, তার সংসার ছিল, অনেক সময় উপার্জনশীল একমাত্র ব্যক্তি যদি মারা যায় ফ্যামিলিতে নিশ্চয় মানবতার জীবনযাপন এদিকে গণনা দিতে হয়। এখানে যদি ক্ষতিপূরণের একটা ব্যবস্থা থাকতো আমার মনে হয় অনেকটাই দুর্ঘটনা কমে যেত। আর সকল কিছু প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে হবে, এটা কেমন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ ছাড়া কোনো বিচার এই পর্যন্ত কার্যকর হয় না। এই জন্য আমি ন্যায় পার্সেন্টের পাশাপাশি নিরাপদ যাতায়াত চাই, এরকম একটা সময়। এখন এই যে বিভিন্ন ইন্টার ডিস্ট্রিক্টের লোক আসা দরকার, এখানে যদি টিকিটের মূল্য 20 টাকা বাড়াই যায়, এখানে ক্ষতিপূরণ দেওয়া কোনো ব্যাপার না। আর অর্থদণ্ড হলে এই দুর্ঘটনা যারা সরকার দেয় প্লাস মালিক দেয় বা আদার সংগঠন দেয়, এখানে এর ব্যবস্থা থাকতে হবে। এই কথাগুলো আমি বারবার বলে আসছি। সরকারকে গণবিমানে চালু করতে হবে, বছরে 50 টাকা, তাহলে এটা কোনো ব্যাপারই ছিল না। অর্থদণ্ড অনেকটা কমে যাবে। কাজে এই প্রত্যাশা ব্যক্ত করছে আমার ভাইকে শান্তি থাকতো, তাকে মারছে, এই ব্যাপারে আমি কোনো পাচ্ছি বুঝতে পারছি কোনোভাবে এটা ঘটনা করে আরেকটা বিষয় আপনাদের একটু মনোযোগ আছে, একটা বিষয়ে আমি একটু
মুস্তাক সাহেবের বক্তব্যের কাছ থেকে আমরা একটা বিষয় হচ্ছে আপনারা জানেন প্রস্তাবিত যে নতুন যে সড়ক পরিবহন আইন, এই আইনে একটা ক্ষতিপূরণ তহবিল রাখা, যেটা আমরা দীর্ঘদিন যাবৎ দাবি করে এসেছিলাম, একাধিক দফা সংবাদ সম্মেলন করেছিলাম, আপনারা জানেন। তবে নতুন আইনে একটা ক্ষতিপূরণ তহবিল গঠন করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি নভেম্বর থেকে আইনটি কার্যকর হয়েছে, কিন্তু তহবিলটা এখন পর্যন্ত অ্যাক্টিভ করা হয়নি। তার মানে জরিমানা অর্থ সরকারের নেওয়ার বিষয়টি আমলে নেওয়া হচ্ছে, জনগণকে দেওয়ার বিষয়টি এত উদাসীন কেন? আর আমরা অনেক সরকারের অনেকগুলো বড় বড় মেগা প্রকল্প দেখছি, কিন্তু এই যে ওই একটা যে ক্ষতিপূরণ ট্রাস্টি বোর্ডটা গঠন করার কথা, এই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিল বিআরটিএ চেয়ারম্যানের নেতৃত্বে, এটা এখনো পর্যন্ত অ্যাক্টিভ করা হয়নি। এবং এইখানে কাউকে এখনো পর্যন্ত আবেদন করা, ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে না। এবং আমাদের এই ইনজামুল হক নিরাপদ সড়ক আন্দোলনের ইনজামুল হক বক্তব্য রাখবেন। মূলত আপনারা জানেন যে নিরাপদ সড়ক আন্দোলন 2018-তে যে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, তারপর থেকে আমরা একটি শিক্ষার্থীদের সংগঠন এটি আমরা আপনাদের যে ওয়ারির যে আবির এই ধরনের পরিবার যারা তাদেরকে নিয়ে আপনাদের এখানে আমরা উপস্থিত হচ্ছি। মূলত রাজনীতির হত্যাকাণ্ডের যেমন বিচারটা হয়েছে, এই ধরনের যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হতো, তাহলে কিন্তু আমাদের যে সংস্কৃতি, যে বিচার বিরোধের সংস্কৃতি থেকে আমরা পাশাপাশি আপনারা জানেন যে প্রতি বছরই যে সড়ক দুর্ঘটনা ঘটছে তার একটা বড় অংশই শিক্ষার্থী। এর অন্যতম কারণ হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে যে তথ্য থাকা দরকার, সেই তথ্যগুলো নেই। এই তথ্যগুলো যদি পাঠ্যপুস্তকের আওতাধীন করা যেত, তাতে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকে শিখে আসতে পারতো আমাকে সড়ক কিভাবে চলতে হবে, তাহলে কিন্তু সড়ক দুর্ঘটনাটা অনেকাংশে হ্রাস পেত। পাশাপাশি যদি বলি আমাদের এই শিক্ষার্থীদের জন্য যে আলাদা ট্রান্সপোর্ট সিস্টেম, ঢাকা সিটির জন্য, বিশেষ করে যে ঢাকায় আপনারা জানেন কিছুদিন আগে সবারের পাশাপাশির জন্য শিক্ষার্থীকে বাস থেকে ফেলে ফেলা হয়েছে, এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, এই জন্য শিক্ষার্থীদের জন্য ঢাকায় বিশেষ করে আলাদা ট্রান্সপোর্ট সিস্টেম পাশাপাশি যদি আমি বলি যে আমাদের সাধারণ যাত্রী আমরা যারা আছি ঢাকায় যাত্রা চলাচল করি, আমরা জানতাম যে আমাদের 2000 সালের আগে একটা টিকিট সিস্টেম ছিল গণপরিবহন, আর এখন সেই টিকিট সিস্টেমটা উঠে গেছে একদমই। যদি আবার পুনরায় টিকিট সিস্টেমটা চালু করা যায়, তাহলে আমাদের যে সাধারণ যাত্রীরা আছে তারা যে প্রতারণার শিকার হয়, সিটিং সার্ভিসের যে সিটিং একটা আপনারা জানেন যে যেখানে 5 টাকা ভাড়া নেওয়া হচ্ছে 15 টাকা, আপনি উঠলেই 15 টাকা দেওয়া লাগবে, এই ধরনের সিটিং থেকে কথা বলে। আর সামগ্রিক বিষয়ে আজকে বলার জন্য এনামূলক আমাদের যারা আমাদের সম্মিলিত বাড়িতে সকলে মিলে আমাদের সবাই অ্যাওয়ারনেস বিল্ড করতে হয় কিভাবে সড়ক পারাপার করতে হবে, ড্রাইভারদের বুঝতে হবে কিভাবে, গাড়ির মালিক যারা আছে তারা কি পুরো ট্রেনিং দিয়ে প্রশাসন দিয়ে গাড়ির ড্রাইভারের মধ্যে ছেড়ে দেবে। এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্রে আছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে কোন মোটিভেট করতে হবে, কোন ধরনের ট্রেনিংটা বা কাউন্সিলিংটা করতে হবে, যে এখানে সকলিকা সমস্যা হবে যে শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক, গাড়ির মালিক, চালক প্রতিটা ক্ষেত্রে আমরা সকলের সমস্যা হই। প্রত্যেকে যদি কাউন্সিলিং করে এই একটা গাইডলাইন থাকবে, এই গাইডলাইনের ড্রাইভার ফলো করবে, এই গাইডলাইনগুলো প্রফেশনাল ফলো করবে, এই গাইডলাইন মালিক ফলো করবে, সম্পর্কিতভাবে যদি আমরা একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি, আমি বিশ্বাস করি আমরা এই সব দুর্ঘটনার যে হার আমাদের প্রতিষ্ঠানগুলো আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা বাচ্চা যারা তারা আপনাদের চলে যাচ্ছে, আমরা মেধাসূত্র জাতিতে পরিণত হয়ে যাবে। এই মেধাসূত্র জাতিতে যেন পরিণত না হই এবং উন্মুখ জাতিতে যেন পরিণত না হই, সেজন্য সর্বাগ্রে হচ্ছে